আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি আবদুল্লাহ আল নাকিব। আজ থেকে নিয়মিত এই চ্যানেলে পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সবগুলো অধ্যায়ের ওয়ান শট ক্লাস দেওয়ার চেষ্টা করব আমি। আপনাদের যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে, এসএসসি 24 ব্যাচে আপনাদের পরীক্ষা তো হয়তো 30 জুন শুরু, তাহলে আপনারা এখন থেকে যদি ওয়ান শট ক্লাস করেন তাহলে আপনাদের রিভিশন হয়ে যাচ্ছে। আর যারা একদমই একাডেমিক লেভেলে ভেক্টর চ্যাপ্টার মানে দেখেছেন কিন্তু এখানে আসে এবার সবগুলো একসাথে রিভিউ করতে চাচ্ছেন, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি। তাহলে বেশি দেরি না করে আমরা শুরু করি। এই ভিডিওটা হতে চলেছে টাইপ ওয়াইজ, কোনো এক্সট্রা কোনো ইনফরমেশন বা অন্য কিছু না। টাইপ ধরবো, টাইপের থিওরি পড়বো, তারপরে দেন আমরা সিকিউ সলভ করব। টাইপ ওয়ানে আছে আমাদের বৃষ্টির ম্যাথ। আগে প্রথমে দেখবো আমরা ভেক্টরের লব্ধি। তাহলে আমরা জানি একটা ভেক্টর যদি পি ভেক্টর হয় আর একটা ভেক্টর যদি ধরেন এইদিকে কিউ ভেক্টর হয়, তাহলে এইদিকে আর ভেক্টর যদি এর লব্ধি হয়, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, পি এবং আর বা কিউ এবং আর যে কোনো একটার মধ্যবর্তী কোণ আমরা ধরতে পারি থিটা, একটা লব্ধি এবং একটা ভেক্টরে। তাহলে এখানে আর ভেক্টর বা লব্ধি ভেক্টর সমান হবে √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আশা করি এগুলো সবই জানেন আপনারা। তাহলে তারপর হচ্ছে থিটা বা দিক, আর ভেক্টরের দিক সমান হচ্ছে tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাই না? তাহলে পি এর সাথে আর ভেক্টরের অ্যাঙ্গেল আছে, তাহলে পি প্লাস তাহলে কিউ সাইন আলফা বাই কিউ কজ আলফা। এবার আমরা আর ভেক্টর হচ্ছে যে লব্ধি ভেক্টর, এর তিনটা কেস দেখব। হ্যাঁ, এই তিনটা কেস আমাদের মনে রাখা একটু জরুরি বলে মনে হচ্ছে। সেটা হচ্ছে আর ভেক্টর ম্যাক্স, সমান হচ্ছে পি প্লাস কিউ, আর মিনিমাম সমান হচ্ছে বোঝাচ্ছি আমি, দাঁড়ান, পি মাইনাস কিউ। আর যখন পি এবং কিউ 90 ডিগ্রি, হ্যাঁ, পি এবং কিউ 90 ডিগ্রি, পি লম্ব আর পি লম্ব কিউ সমান তখন √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে আর ভেক্টরের তিনটা কেস, মানে লব্ধির তিনটা কেস। আর ম্যাক্স সমান কখন আর ম্যাক্স সমান পি প্লাস কিউ। হ্যাঁ, কখন পি প্লাস কিউ? যখন হচ্ছে পি ভেক্টরও যেদিকে, কিউ ভেক্টরও যদি সেই দিকে হয়, পি ভেক্টর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হয়? একই দিকে হলে 0 ডিগ্রি। হ্যাঁ, একই দিকে দুইটা ভেক্টর যদি থাকে তাহলে হবে পি প্লাস কিউ। পি প্লাস কিউ কী হবে? 2pq কজ আলফা। এই যে কজ আলফা এর এখানে আপনি যদি 0 ডিগ্রি বসান, কজ 0 ডিগ্রির মান কত? কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে পি প্লাস কিউ থেকে যাবে, স্কোয়ার আর রুট কেটে যাবে। হ্যাঁ, একইভাবে আর মিনিমাম কখন? আর মিনিমাম হচ্ছে যখন দুইটা ভেক্টর দুই দিকে, এদিকে পি ভেক্টর এইদিকে কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। হ্যাঁ, 180 ডিগ্রি যখন, তখন হচ্ছে 180 ডিগ্রির মান কত? কজ আলফার মান 180 ডিগ্রি হলে -1, তাহলে -1 হলে -2pq, তাহলে পি মাইনাস কিউ হোল স্কোয়ার। হ্যাঁ, আর পি লম্ব কিউ কীভাবে? যখন হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টর লম্বভাবে থাকবে। হ্যাঁ, কিউ ভেক্টর লম্বভাবে, তখন আর ভেক্টর হবে, এটা লম্ব যদি হয় তাহলে এটা কি হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তাই না? এটা 90 ডিগ্রি, এটা আর ভেক্টর, এটা কিউ হলে আর সমান হচ্ছে √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই তিনটা হচ্ছে আমাদের লব্ধির কেস। তাহলে লব্ধির কেস শেখা হলো। আমাদের এইখান থেকে আর একটা জিনিস শেখার দরকার আছে, আপেক্ষিক বেগ বলতে গেলে আমরা জানি এ ভেক্টরের, একটা জিনিস উদাহরণ দিই, এ ভেক্টরের সাপেক্ষে বি ভেক্টরের
আপেক্ষিক বেগ। হ্যাঁ, এটাকে আমরা বলি কিসের সাপেক্ষে? এ এর সাপেক্ষে। তাহলে এটা হবে কি পরে ভি বি এ, আর যার সাপেক্ষে তার কিন্তু মাইনাস। এটা আমরা হয়তো পড়ে আসছি, নয়তো এখন জানলাম। সেটা হচ্ছে এ ভেক্টরের সাপেক্ষে বি ভেক্টরের আপেক্ষিক বেগ যদি বলি আমরা, তাহলে সেটা আমরা প্রকাশ করি ভি বি এ দ্বারা। ভি বি এ পরে মানে যেটা সাপেক্ষে তারপর সেটা পরে থাকবে। সেটা একই ক্ষেত্রে মান বের করার ক্ষেত্রে যার সাপেক্ষে তার ভেক্টর সেই ভেক্টরের মাইনাস হবে আপেক্ষিক বেগ। হ্যাঁ, এটা আমরা দেখি একটা লাইনের ইয়েতে। একটা ভেক্টর এখানে গতিশীল হচ্ছে ভি বি ভেক্টর এইদিকে, আরেকটা ভেক্টর আছে ভি এ ভেক্টর এইদিকে। একটা ভেক্টর ভি বি ভেক্টর এইদিকে, ভি এ ভেক্টরও এইদিকে। তাহলে ভি এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ যদি আমরা বের করতে চাই, তাহলে এটার সূত্র হবে ভি বি মাইনাস ভি এ। আর আবার আরেকটা কেস জানি আমরা, মানে হয় আমাদের এটা প্রায় পরীক্ষায় আসে। এটা হচ্ছে ভি এ, দুইটা মুখোমুখি বস্তু বস্তু আসছে, একটি বস্তু যাচ্ছে আর একটা বস্তু আসছে, এইরকম যদি হয় তাহলে আমরা দেখব ভি, এখানেও কিন্তু একই সূত্র। হ্যাঁ, যার সাপেক্ষে তার মাইনাস হবে, কিন্তু এটা কি আমরা এখানে কি নিছি, দুইটা একই দিকে যেতে হবে, তাই না? দুইটি একই দিকে ক্রিয়াশীল ভেক্টর হতে হবে। তাহলে ভি এ এবং ভি বি এর একই দিকে যদি ক্রিয়াশীল ভেক্টর হতে হয়, তাহলে কি হতে হবে, ভি বি এইদিকে, ভি এর মান এইদিকে নিতে হবে। এইদিকে যদি নিতে হয় তাহলে কি হবে, মাইনাস ভি এ, তাই না? মাইনাস ভি এ ভেক্টর। তাহলে যদি মাইনাস ভি এ ভেক্টর এইদিকে, তাহলে হলো, তাই না? তাহলে আবার আমরা যদি ভি বি এ আবার বের করি এটার সাপেক্ষে, বি এর এ এর সাপেক্ষে বি এর বেগ। হ্যাঁ, তাহলে ভি বি মাইনাস ভি এ, কিন্তু 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 ভি এ, কিন্তু ভি এ হচ্ছে কি, এখানে একই দিকে যদি দুইটা ভেক্টর কাজ করতে হয়, তাহলে ভি এর মান কি বসাতে হবে, নেগেটিভ, তাই না? মাইনাস ভি এ, বুঝলাম এটা? তাহলে ভিবি মাইনাস মাইনাস ভি এ, এখানে হবে ভিবি প্লাস ভি এ। ওকে, ভিবি প্লাস ভি এ। ভিবি প্লাস ভি এ। তাহলে সিম্পল একভাবে আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি একই দিকে যায়, তাহলে যার সাপেক্ষে তাকে আমরা মাইনাস করে দেব, তাহলে আপেক্ষিক বেগ পেয়ে যাব। আর যদি দুইটা বস্তু বা দুইটা ভেক্টর একই দিকে মুখোমুখি থাকে, তাহলে যার সাপেক্ষে দুইটাকে যোগ করে দেবো, সিম্পলি যোগ করে দেবো। যার সাপেক্ষে এত কিছু করার দরকার নেই। যার সাপেক্ষে তার মাইনাস হচ্ছে কখন, যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল। আর যখন দুইটা ভেক্টর অপর দিকে বা উল্টা দিকে বা মুখোমুখি ক্রিয়াশীল হবে, তখন হচ্ছে একটা ভেক্টর দুইটার যোগফল হবে তার আপেক্ষিক বেগ। তাহলে আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নটা হচ্ছে, শান্ত বাতাসে 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এই সময় সাইকেলে চড়ে আবিদ 8 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি ফিরছে। হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো। উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে সে ছাতা ব্যবহার করলো। স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ কত? ঘ নম্বর হচ্ছে বাতাস প্রবাহিত হওয়ার আগেও পরে একইভাবে ছাতা ধরলে সে বৃষ্টি থেকে রক্ষা পাবে কি না। এটা হচ্ছে সবচেয়ে কমন বলবো না, হ্যাঁ কমন, সবচেয়ে কমন, কিন্তু একটু হার্ড হচ্ছে কি বাতাস প্রবাহিত করে দিছে। হ্যাঁ, এটা আপনাদের জন্য একটু হার্ড মনে হয়, কিন্তু এটা একদম সোজা। শুধুমাত্র বাতাস না থাকলে সেটা হচ্ছে একদম সিম্পল ম্যাথই বেশিরভাগ আসে, বাতাস প্রবাহিত হওয়া 2-1টা আসে, তাও আমি করাই দিচ্ছি। হ্যাঁ, গ নাম্বার দেখি। এখানে 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। এই দেখেন 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে, আবিদে যাচ্ছে এইদিকে। আর এটা হচ্ছে ভি এ বেগে আবিদ যাচ্ছে, বৃষ্টি পড়ছে ভি বি বেগে, আমরা ধরি ভি বি বেগে বৃষ্টি পড়ছে। আর ছাতা ধরবে কিভাবে? আচ্ছা, আবিদ 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, কিন্তু বাতাসের চলার বিপরীত থেকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি আসছে। আচ্ছা, ওইটা পরে যাচ্ছি আমরা। গ নম্বরে বলছে স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ কত? স্থির বাতাসে লব্ধি বেগ, আমরা বাতাসটা কাউন্ট করব না, লব্ধি বেগ মানে হচ্ছে ভি এবং ভিভি ভেক্টরের লব্ধি। তাহলে লব্ধির সূত্রকে আমরা কি জানি? লব্ধির সূত্র হচ্ছে ভিবি, এটা হচ্ছে আমরা ভি এ ওইদিকে, ভিবি এদিকে। এখন আমরা একদিকে যদি আনতে চাই, এইটা হচ্ছে মাইনাস ভি এ। হ্যাঁ, এইটা মাইনাস ভি এ, মানে আবিদের বেগটা মাইনাস করলাম।
এইটা হচ্ছে নিচে আনলাম ভিবি, তাহলে এইটার লব্ধি ভেক্টর হবে এইটা। হ্যাঁ, এটা হবে এর লব্ধি ভেক্টর বরাবরই ছাতা ধরি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে উলম্বের সাথে কোণ থিটা, তাহলে এটা হচ্ছে থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি লব্ধি ভেক্টর আর। তাহলে লব্ধি ভেক্টর আর সমান আমরা এটা হচ্ছে কি, এটা এইভাবে ধরি, তাহলে হচ্ছে এটা হচ্ছে কি মাইনাস ভি ভেক্টর। তাহলে আর ভেক্টর আর এর মান কত হবে? আর সমান হচ্ছে, আমরা জানি এটা নিয়ে এগুলো না লিখি, আমি শুধুমাত্র লিখছি আর সমান হচ্ছে, এটা হচ্ছে কি লম্ব, তাই না? এখানে লম্ব হলে কি অতিভুজের স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে হচ্ছে রুট ওভার ভি এ স্কয়ার প্লাস ভি বি এর স্কয়ার। ভি আবিদের বেগ কত? 8 কিলোমিটার/আওয়ার বেগে আসছিল, আর বৃষ্টি পড়ছে কত বেগে? 6 কিলোমিটার/আওয়ার বেগে। অতএব রুট ওভার 64 প্লাস 36 সমান হচ্ছে √100 সমান হচ্ছে কি 10 কিলোমিটার/আওয়ার বেগে। আর লব্ধি বেগ যেহেতু বলছে, আমরা লব্ধি বেগ বের করলাম। এবার আমরা যদি থিটা বের করলে ভালো, থিটাও বের করে ফেলি। আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কি ভিএ বাই ভিবি, তাই না? অতএব থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স ভিএ সমান কত? 8 6, অতএব 53.13 ডিগ্রি। এটা হচ্ছে লব্ধি বেগের কি দিক, উলম্বের সাথে লব্ধি বেগের দিক। আচ্ছা, এটা আমাদের গ গেল। এবার আমরা ঘ নাম্বারে যাব। আপনারা সিকিউ করার সময় অবশ্যই কিন্তু সাইড নোট করবেন। হ্যাঁ, এখানে ভি এ সমান দিবেন, ভিবি সমান দিবেন, এখানে দিয়ে ভি এ সমান ভিবি সমান এভাবে লিখবেন। আর চিত্রটা দিতে পারলে তো অনেক ভালো হয়। আর লাস্টে সুতরাং লিখবেন। হ্যাঁ, সুতরাং স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ 10 কিলোমিটার/আওয়ার। আমরা দেখি ঘ নাম্বার। বাতাস প্রবাহিত হওয়ার আগে ও পরে একইভাবে ছাতা ধরলে সে বৃষ্টি থেকে রক্ষা পাবে কি না। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে দেখি। প্রথম ক্ষেত্রে যখন বাতাস প্রবাহিত হওয়ার আগে, হ্যাঁ, বাতাস প্রবাহিত হওয়ার আগে কি হয়েছিল? বাতাস প্রবাহিত হওয়ার আগে আমরা গ থেকে পাইছিলাম, তাই না? গ হতে তো সবই বের করে ফেলছি। গ হতে পাই আর এর মান কত? 10 কিলোমিটার/আওয়ার। আর থিটা এর মান কত? 53.13 ডিগ্রি, তাই না? উলম্বের সাথে 53.13 ডিগ্রি কোণে। তাহলে তাকে ছাতা ধরতে হবে 53.13 ডিগ্রি কোণে, উলম্বের সাথে 53.13 ডিগ্রি। মনে রাখবেন উলম্বের সাথে। হ্যাঁ, আর এবার হচ্ছে বাতাস প্রবাহের পরে আমরা দেখি প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে চিত্রটা আঁকাই এখানে। আচ্ছা, এখানে লিখি। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এইদিকে ছিল আবিদের বেগ, এইদিকে ছিল বৃষ্টির বেগ, আর বাতাসের বেগ কোন দিকে ছিল? বাতাসের বেগের অপোজিটে ভিডাব্লিউ ধরি আমরা। ভিডাব্লিউ ছিল এইদিকে। তাহলে বাতাসের বেগ কি আবিদের বেগের বিপরীত। এইখানে আসে আমাদের আপেক্ষিক বেগের সূত্রটা, আপেক্ষিক বেগের থিওরি। হ্যাঁ, তাহলে আমাদের আবিদের বেগ বের করতে হবে। তাহলে বাতাসের সাপেক্ষে আবিদের বেগ আমরা বের করি। প্রথমে বাতাসের সাপেক্ষে আবিদের বেগ, বাতাসের সাপেক্ষে আমরা আবিদের বেগ বের করব। তাহলে আমরা কি জানি? যার সাপেক্ষে, সেটা হচ্ছে কি
0.03 ডিগ্রি। অতএব থিটা নট ইকুয়াল থিটা প্রাইম। হ্যাঁ, আচ্ছা অতএব না, এখানে হচ্ছে যেহেতু থিটা নট ইকুয়াল থিটা প্রাইম, অতএব কি, অতএব এইটা লিখে দেবেন, বাতাস প্রবাহিত হওয়ার আগে এবং পরে একইভাবে ছাতা ধরলে সে বৃষ্টি হতে রক্ষা পাবে না। ওকে, একইভাবে ছাতা ধরলে সে বৃষ্টি হতে রক্ষা পাবে না। এটা গেল আমাদের টাইপ 1। হ্যাঁ, এবার আমরা টাইপ 2 এর থিওরিগুলো দেখব। এটা আপনারা উঠাই নেন একটু। এটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 এর আমাদের প্রথমে আসে আমাদের কি, ডট গুণন, ক্রস গুণন। ওকে, ডট গুণন দিয়ে শুরু করি। ডট গুণন বা স্কেলার গুণন। হ্যাঁ, ডট গুণন বা স্কেলার গুণন। যদি একটা ভেক্টর এ ভেক্টর ডট বি ভেক্টর হয়, তাহলে আমরা জানি কি, এ বি কস থিটা, তাই না? এটা আমরা ডট গুণনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সূত্র। আর ডট গুণনের ক্ষেত্রে আমরা বের করতে পারি কি, একটা কোণ বের করতে পারি ডট গুণন দিয়ে আমরা। আচ্ছা, এ বি কস থিটা, ঠিক আছে। যদি এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ প্লাস বি এক্স আই ক্যাপ, আচ্ছা এটা পরে শিখাই দেবো আমি। কোণ নির্ণয়, আমরা এটা দিয়ে কোণ নির্ণয় করতে পারি। হ্যাঁ, এটা দিয়ে কোণ নির্ণয় করতে পারি। যেমন কোনো দুইটা ভেক্টরের কোণ নির্ণয় করতে হলে এই যে কস থিটা সমান হচ্ছে এখান থেকে কি আসে, এ ডট বি বাই এ বি, তাই না? এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এটা হচ্ছে আমাদের কোণ নির্ণয়ের সূত্র, যেটা আসে ডট গুণন থেকে। তারপরে আমরা ডট গুণন থেকে দেখতে পারি এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। হ্যাঁ, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা। এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ। বি এর লম্ব অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ কেমন, এই যে এইদিকে দেখেন, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হবে, এটা যদি থিটা হয় কি হবে, লম্ব অভিক্ষেপ বি এর লম্ব অভিক্ষেপ হবে বি কস থিটা। হ্যাঁ, একইভাবে বি ভেক্টর যদি বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ হবে এ কস থিটা। এটা মনে রাখবেন। হ্যাঁ, এটা এর ক্ষেত্রে আসে। তারপরে আমরা ডট গুণনের ক্ষেত্রে একটা জিনিস দেখি, আয়ত একক ভেক্টর সমূহের ডট গুণন। হ্যাঁ, আই ক্যাপ ডট আই ক্যাপ সমান জে ক্যাপ ডট জে ক্যাপ সমান হচ্ছে কে ক্যাপ ডট কে ক্যাপ। এগুলা সমান হচ্ছে কি, এগুলোর প্রতিটার মান কি, আয়ত একক ভেক্টর, প্রতিটার মান 1 এবং প্রতিটার ডট গুণন কি হবে, প্রতিটার 1 ইন্টু 1, তাই না? প্রতিটার মান যেহেতু 1 কজ আলফা, কিন্তু কজ আলফা বা থিটা, কজ থিটার মান কত, আই ভেক্টর যেদিকে আই ভেক্টর একই দিকে, তাহলে একই দিকে হলে কি 0 ডিগ্রি, তাই না? 1 কজ 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রি মান কত, 1। অতএব আই ডট আই জে ডট জে কে ডট কে যদি হয় তাহলে এর মান হবে 1। তারপরে আমরা দেখি যদি আই ডট জে হয় বা যে কোনো আলাদা দুইটা আয়তাকক ভেক্টরের মানে ডট গুণন হয় আই জে কে কে আই, এগুলো যদি হয় তাহলে কি হবে, 1 ইন্টু 1 কজ প্রতিটা কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে, কজ 90 এর মান কত, 0। তাহলে 0 হলে এগুলো হবে কি হবে, 0। তাহলে এটা গেল আয়ত একক ভেক্টরের ডট গুণন। ডট গুণনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ডট গুণনের ক্ষেত্রে, হ্যাঁ, ডট গুণনের ক্ষেত্রে আছে আমাদের সমান্তরাল। হ্যাঁ, কোনো সমান্তরাল না, লম্ব। এটা হচ্ছে কোনো ভেক্টর এ ডট বি সমান 0 যদি 0 হয়, এ ডট বি সমান 0 কখন হয়, এ বি কস থিটা, তাই না? কস থিটার মান কখন, আচ্ছা যাই হোক, 0 কখন হয়, এ বি কস থিটা, কস আলফা বা থিটা, এ বি
কজ কজ কত ডিগ্রির মান 0, কজ 90 ডিগ্রির মান, তাই না? কজ 90 ডিগ্রির মান 0, অতএব 0। যদি তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি যদি কোনো দুইটা ভেক্টর এ এবং বি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে তাদের ডট গুণন হবে কি 0। তাহলে এটা থেকে আমরা একটা মজার থিওরি পাই, সেটা হচ্ছে বা যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এ ভেক্টর ও বি ভেক্টর লম্ব হবে যদি এ ডট বি সমান কি হয় 0 হয়। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিওরি, এটা আপনারা মনে রাখবেন। এটা এমসিকিউ এর ক্ষেত্রে, সিকিউ এর ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রেই আসে। এইটা গয়ের ক্ষেত্রে আসে, এটাও গয়ের ক্ষেত্রে আসে, কোণ নির্ণয়। হ্যাঁ, এগুলো একটু মনে রাখবেন। তাহলে আমরা এবার ক্রস গুণনের দিকে যাই। হ্যাঁ, মুছে দিলাম। এবার আমরা আসি ক্রস গুণনের ক্ষেত্রে। ক্রস গুণন হচ্ছে আমরা জানি এ ক্রস বি সমান কি এ বি সাইন থেটা এন ক্যাপ, এ বি সাইন থেটা এন ক্যাপ। এটা হচ্ছে ক্রস গুণনের সূত্র। এখান থেকে আমরা জানি নির্ণয় করতে পারি একক ভেক্টর। আচ্ছা, ওটাতে আগে পরে যাই। আগে হচ্ছে আয়ত একক ভেক্টরগুলো দেখাই না। আয়ত একক ভেক্টরগুলোর ক্রস গুণন আই ক্রস জে ক্রস কে ক্রস আই। যখন আই জে, আমরা দেখি আই জে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি জেড অক্ষ। তাহলে আই ডট জে যখন হবে, এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, এটার 90, এটার 90, তাই না? জেড অক্ষ কি বরাবর আছে আই জে হলে এটা হচ্ছে ত্রিমাত্রিক সমতলে আছে, তাই না? তাহলে ত্রিমাত্রিকভাবে আছে আমরা জানি। তাহলে আমরা দেখি আই ডট জে সমান হচ্ছে 1 × 1 সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আই ডট জে তখন হবে এটা হচ্ছে কি কে ক্যাপ, জে ক্রস কে আই ক্রস জে সমান কে ক্যাপ, জে ক্রস কে সমান হচ্ছে আই ক্যাপ, কে ক্রস আই সমান হচ্ছে কি জে ক্যাপ। এটা আপনার মনে রাখবেন। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে যদি গুণ করেন তাহলে সেটা হবে কি, সেটা হবে তার অপর আয়ত একক ভেক্টর। কিন্তু যদি আপনি এ আই ক্রস কে যদি ক্লকওয়াইজ ঘুরেন বা কে ক্রস জে বা জে ক্রস আই তাহলে হবে মাইনাস। এটা সিম্পলি এটাই মনে রাখবেন। পরীক্ষার আগে এত থিওরি বেশি বোঝাই লাভ নাই। যতটুকু থিওরি মুখস্থ করতে পারেন বা এগুলো তো জানার কথা, এগুলো এমনিতে মনে রাখবে, প্র্যাকটিস করবেন বেশি তাহলে মনে থাকবে। কে ক্রস জে সমান হচ্ছে মাইনাস আই ক্যাপ, জে ক্রস আই সমান হচ্ছে তার অপরটার মাইনাস। হ্যাঁ, এভাবে মনে রাখবেন। আর এই যে আই ক্রস আই, এটাই তখন বলতে লাগছিলাম। এটা হচ্ছে জে ক্রস জে কে ক্রস কে। হ্যাঁ, এইগুলার ক্ষেত্রে আই ডট আই সাইন কত ডিগ্রি 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান 0। এখানে যদি আই ক্রস আই দেন তাহলে 0, এটা হচ্ছে ডট গুণনের উল্টোটা। তাহলে আমরা এটার আয়তাকার ভেক্টরগুলোর ডট গুণন এবং ক্রস গুণন দেখে ফেললাম। এবার ক্রস গুণন থেকে প্রশ্ন আসে যে কি আসে, এর একক ভেক্টর নিয়ে প্রশ্ন আসে না। আগে প্রথমে আমরা দেখব লম্ব কখন লম্ব হয়। হ্যাঁ, লম্ব না, এখানে সমান্তরাল হবে। এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা এন ক্যাপ, না এ বি সাইন থিটা।
তাহলে হচ্ছে এ বি এটার মান 0 কখন হবে, যখন এ বি সাইন 0 ডিগ্রি হবে বা সমান্তরাল হবে। যখন এ এবং বি ভেক্টর দুইটার সমান্তরাল ভেক্টর হবে, এ এবং বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হবে কি 0 ডিগ্রি, তখন সমান্তরাল হবে, তখন এ ক্রস বি সমান হচ্ছে কি 0। এখান থেকে আমরা লিখতে পারি এ ভেক্টর ও বি ভেক্টর সমান এ ক্রস বি সমান 0 হলে এ ও বি কি পরস্পর সমান্তরাল। ওকে, তাহলে এ ক্রস বি সমান 0 হলে ও বি পরস্পর সমান্তরাল। ডট গুণনের ক্ষেত্রে আমরা দেখছিলাম এ ডট বি সমান 0 হলে এ ও বি পরস্পর কি লম্ব। তাহলে এখান থেকে এবার আমরা আসি একক ভেক্টরের ক্ষেত্রে। হ্যাঁ, এবার আমরা দুই ধরনের একক ভেক্টর একসাথে দেখব, সেটা হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টর। এটা গ নাম্বারের ক্ষেত্রে কিন্তু যেগুলো পড়াচ্ছে এগুলো গ নাম্বার ঘ নাম্বার দুইটাতে আসে। গ নাম্বারের ক্ষেত্রে যেগুলো ছোট ছোট আছে সেগুলো গ নাম্বারের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো গয়েই দুইটা করে প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা দেখি এ ও বি যে তলে অবস্থিত তার লম্ব দিকের একক ভেক্টর। হ্যাঁ, তার লম্ব দিকের একক ভেক্টর হচ্ছে এন ক্যাপ সমান ধরি এ ক্রস বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ ক্রস বি। এটা মনে রাখবেন, এটা একটা সূত্র। এটা সূত্রটা কোথেকে আসছে জানেন? এই দেখেন এখান থেকে, এই যে এইখান থেকে। আরেকটা আছে এ ও বি ভেক্টর যে তলে অবস্থিত তার কি সমান্তরালের একক ভেক্টর, তার সমান্তরাল বা সেই দিকের একক ভেক্টর। হ্যাঁ, তার সমান্তরালের একক ভেক্টর আমরা আবার এন ক্যাপ নাকি আর ক্যাপ ধরি। হ্যাঁ, আর ক্যাপ সমান হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই কি মডুলাস এ বি না এ বি ভেক্টর, মডুলাস এ বি। এই দুটো সূত্র মনে রাখবেন। তাহলে এই যেগুলো দেখাচ্ছি এগুলো এক্সট্রা কিছুই না, এগুলাই আপনাদের পরীক্ষাতে বারবার আসে, এগুলাই বারবার ঘুরে ফিরে এইগুলাই আসবে। অতএব এগুলো হচ্ছে আপনারা নোট করে প্রথমে একটা নোট এইখানে মানে টাইপের আগে এই সূত্রগুলো রাখবেন, অথবা একটা আলাদা দুইটা পেজ করবেন, সেখানে সূত্রগুলো লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে টাইপ 2 এর জন্য হ্যাঁ, আমরা ক্ষেত্রফলটা দেখে নিই। 3 ধরনের ক্ষেত্রফল আমাদের সাধারণত আসে, সেটা হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টর সামান্তরিকের কি হয় যদি দুটি সন্নিহিত বাহু হয়, সামান্তরিকের সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল। হ্যাঁ, ক্ষেত্রফল 3 ধরনের ক্ষেত্রফল দেখাবো, এই 3 ধরনের ক্ষেত্রফল ভালোভাবে মনে রাখবেন। সন্নিহিত যদি বাহু হয় তাহলে হচ্ছে মডুলাস অফ এ ক্রস বি। তারপর এ ও বি ভেক্টর সামান্তরিকের কি হলে কর্ণ হলে, সামান্তরিকের দুইটি কর্ণ হলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু মডুলাস অফ এ ক্রস বি। এটা মনে রাখবেন। আর এ ও বি ভেক্টর আবার এবার আমরা দেখব ত্রিভুজেরটা। এ ও বি ভেক্টর ত্রিভুজের কি হলে সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল হবে
হাফ ইন্টু মডুলাস অফ এ ক্রস বি। এই তিনটা সূত্র ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, সিকিউ এমসিকিউ দুইটার জন্যই, এটা অবশ্যই মনে রাখবেন। এ ভেক্টর সমান দেওয়া আছে আই প্লাস জে মাইনাস কে, বি ভেক্টর সমান দেওয়া আছে 2i মাইনাস 2j মাইনাস 3k। গ নাম্বারে কি বলছে, এ এবং বি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল। একটু আগে কি দেখালাম, ক্ষেত্রফল তিন ধরনের, তার মধ্যে কোনটা চতুর্ভুজ? সামান্তরিক। এ এবং বি দ্বারা গঠিত চতুর্ভুজ, এটা কি কর্ণ বা সন্নিহিত বাহু কিছু বলে নাই, মানে হচ্ছে ও বি হচ্ছে কি সন্নিহিত বাহু। আমরা সন্নিহিত বাহু ধরে এই প্রশ্নের অ্যান্সার করব। গ নাম্বার, এ দেওয়া আমরা প্রথমে দেওয়া আছে লিখে এ এবং বি এর মানগুলো লিখে নিব যা দেওয়া আছে বলে। হ্যাঁ, এইভাবে লিখলে মার্ক দেবে বোর্ড পরীক্ষাতে, ভালো মার্ক দেবে বা মার্ক কাটবে না। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি মডুলাস অফ কি ক্ষেত্রফল সমান মডুলাস অফ এ ক্রস বি। মডুলাস অফ এ ক্রস বি। তাহলে আমরা প্রথমে এ ক্রস বি বের করে নিই। এ ক্রস বি বের করার হচ্ছে আমরা জানি আই জে কে। এ ক্রস বি এর মান এইভাবে বের করে, অবশ্যই আমরা জানি, এতদিন 2 বছর ধরে পড়ে আসছি। আর যারা হায়ার ম্যাথ নাই তারাও অবশ্যই এটা জানার কথা, কারণ পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভেক্টরে এটা অবশ্যই পড়ানো হয়। এ ক্রস বি এর মান এইভাবে বের করতে হয়। এ এবং বি এর মান আমরা লিখে দিব লাইন বাই লাইন। আই জে ক্যাপের এগুলো হচ্ছে কি সহগগুলা, 1 মাইনাস 1, 2 মাইনাস 2 মাইনাস 3। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখব আই ক্যাপ ইন্টু মাইনাস 3 মাইনাস 2 মাইনাস জে ক্যাপ ইন্টু মাইনাস 3 প্লাস 2 প্লাস কে ক্যাপ ইন্টু মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 5i ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ। অতএব এখন আমরা ক্ষেত্রফল লিখব সমান হচ্ছে মডুলাস অফ এ ক্রস বি। ওকে, মডুলাস অফ এ ক্রস বি হলে কি রুট ওভার মাইনাস 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 4 এটা কি বের করলাম? ক্ষেত্রফল। অতএব এটা হচ্ছে কি বর্গ একক লিখাই লাগবে, বর্গ একক না লিখলে পুরোটা মার্ক আপনার কেটে দিতে পারে। গ নম্বরে কি বলছে যে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব কিনা। হ্যাঁ, তাহলে আমরা লম্বের কি পড়ে আসছি, শর্ত কি পড়ে আসছি, এ এবং বি ভেক্টর লম্ব হবে কখন? যখন এ ডট বি এর মান 0 হবে, তাই না? এ ডট বি এর মান কখন 0 হয়? যখন থিটা সমান 90 ডিগ্রি, তাই না? দেখি আমরা, আচ্ছা আমরা লিখব এ ডট বি ভেক্টর সমান 0 হলে আমরা জানি লিখব। হ্যাঁ, উই নো এ ডট বি সমান 0 হলে এ ও বি কি পরস্পর লম্ব। যদি আপনাদের মনে না থাকে কোনটা ডট গুণফলে লম্ব না ক্রস গুণফলে লম্ব, তাহলে আপনারা মনে করবেন এই যে এ ডট বি যদি হয় তাহলে আমরা জানি এ বি কি কস থিটা। থিটা এর মান যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ না, থিটা এর মান 90 ডিগ্রি হলে এ ডট বি সমান হচ্ছে 0, তাহলে হচ্ছে কি পরস্পর সমান্তরাল। আবার এ ক্রস বি এর ক্ষেত্রে থিটা এর মান কত হতে হয়? 0 ডিগ্রি, তাহলে হচ্ছে কি সমান্তরাল হলে 0 ডিগ্রি, অথবা এ ক্রস বি সমান হচ্ছে কি 0। আচ্ছা, এটা মুছি, এটা মনে রাখার জন্য বললাম। পরস্পর লম্ব, তাহলে আমরা কি বের করব? এ ডট বি, তাই না? এ ডট বি, এ দেওয়া আছে কত? আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ডট 2i মাইনাস 3k। তাহলে ডট গুণফলের ক্ষেত্রে আমরা জানি সবগুলার কি হয়, ডাইরেক্ট গুণফল হয়ে যায়। কারণ আই ডট আই সমান হচ্ছে কি 1, তাহলে 2 মাইনাস 2 মাইনাস মানে প্লাস 3।
এটা হবে 0 প্লাস 3। অতএব এ ডট বি সমান কি নট ইকুয়াল 0, এ ডট বি নট ইকুয়াল 0। সুতরাং আচ্ছা এখানে যেহেতু এ ডট বি নট ইকুয়াল 0, সুতরাং অতএব ভেক্টর দ্বয় পরস্পর লম্ব নয়। ভেক্টর দ্বয় পরস্পর লম্ব নয়, অতএব ভেক্টর দ্বয় পরস্পর লম্ব নয়। তাহলে এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 23-এর প্রশ্ন। এখানে গ নাম্বার দেওয়া আছে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। হ্যাঁ, আমরা তো থিওরিতে পড়ে আসছি বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত হবে, বি ভেক্টর এর উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কী হবে, এ কস থিটা, তাই না, এ কস থিটা। অতএব বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ সমান হচ্ছে কি এ কস থিটা। এ কস থিটা কোথায় পাবো আমরা, এ ডট বিতে ডট গুণ ফলে, তাই না, এ ডট বি উই নো এ ডট বি সমান হচ্ছে কি এ বি কস থিটা। আমরা বের করব এ কস থিটা, তাই না, এ কস থিটা। এ কস থিটা এই পাশে রাখলে এ ডট বি ডিভাইডেড বাই কি বি। তাহলে আমরা সাইড নোটে বের করি এ ডট বি বের করতে চাইলে এ ডট বি সমান হচ্ছে কি এ 3i প্লাস 2j। আমরা ডাইরেক্ট করে ফেলি, হ্যাঁ, 3i ইন্টু আই, তাহলে হচ্ছে কি 3, তারপরে 2 দুগুণে 4, তারপরে হবে 3 একে 3, হ্যাঁ 3, তাহলে 3 6 10। তারপরে হচ্ছে বি এর মান কত হবে, রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান হচ্ছে কত 9, 4 হচ্ছে 13, 14। এই কস থিটা সমান হচ্ছে 10/√14। এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। তো সবাই তুলে নেন। এবার আমরা ঘ নাম্বারে যাই। হ্যাঁ, এগুলো কিন্তু সব পড়ানো জিনিস। হ্যাঁ, এই পড়ানো জিনিসই ওই যেগুলো থিওরিতে দিছি ওইগুলোই বারবার আসবে। এইখানে একটা থিওরি আমাদের মিস গেছিলো, সেটা হচ্ছে সবগুলো ভেক্টর একই সমতলে হওয়ার শর্ত। হ্যাঁ, সবগুলো ভেক্টর মানে বা এই তিনটা ভেক্টর সমতলীয় হবে যখন একটা ভেক্টরের ডট গুণফল দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সাথে অন্য আরেকটা ভেক্টর কি হবে ডট গুণফল হবে। আচ্ছা দেখাই দিচ্ছি, এ বি সি সমতল হবে। আচ্ছা এখানে আমরা লিখে দিচ্ছি এ বি ও সি ভেক্টর সমতলীয় হবে, মানে একই সমতলে অবস্থান করবে, সমতলে হবে যদি এ ভেক্টর ডট বি ক্রস সি সমান কি হয় 0 হয়, সমান 0, অথবা আচ্ছা তুমি এগুলো সবগুলো একসাথে লিখি, যে কোনো দুইটা ভেক্টর। হ্যাঁ, বি ভেক্টর ডট এ ক্রস সি, সি ভেক্টর ডট এ ক্রস বি, হ্যাঁ সমান 0, যে কোনো একটা সমান 0 দেখাতে হবে। ওকে, এইটা হচ্ছে আমাদের থিওরি গেল। তাহলে সমতলে হতে হলে কি করতে হবে, দুইটা ভেক্টরের আমরা ক্রস গুণফল বের করব, তারপরে তার সাথে যেটা থাকবে সেটার ডট গুণফল বের করে দেব। হ্যাঁ, তাহলে আমরা দুইটার ভেক্টর বি এবং সি ভেক্টরের ক্রস গুণফল করে দেখি। হ্যাঁ, বি ক্রস সি ভেক্টর ক্রস গুণফল করতে আমরা জানি আই জে কে নিব 1 2 3 1 2 2। তাহলে ক্রস গুণফল করলে হবে আই ক্যাপ ইন্টু
4 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস জে ক্যাপ ইন্টু 2 মাইনাস 3 প্লাস কে ক্যাপ ইন্টু 2 মাইনাস 2। হ্যাঁ, এটা বুঝলাম। তাই এবার আমরা বের করি মাইনাস 2i, এটা হবে প্লাস জে, এটা হবে 0। এবার হবে এ ডট, এবার আমরা এ ডটের সাথে এ ভেক্টরের সাথে বি ক্রস সি এর কি করে দিব, ডট গুণফল। এ ভেক্টর ডট বি ক্রস সি। হ্যাঁ, এ ভেক্টরের মান কত দেওয়া আছে, 3 2 1, 3i প্লাস 2j প্লাস কে ক্যাপ। এটার সাথে আমরা ডট গুণফল করব বি ক্রস সি এর। বি ক্রস সি এর মান বের হলো মাইনাস 2i প্লাস জে ক্যাপ। তাহলে আই এর সাথে আই হলে মাইনাস 6, জে এর সাথে হলে প্লাস 2, কে এর সাথে তো নাই, অতএব নাই, তাহলে এটা হবে কি মাইনাস 4। তাহলে হলো একই সমতলে হওয়ার শর্ত কি, এ ডট বি ক্রস সি কী হবে, 0 হবে। কিন্তু এখানে কি হলো, এ ডট বি ক্রস সি এর মান 0 হয়নি। অতএব এ বি ও সি সমতলীয় নয়, সমতলীয় নয়, কারণ এটা কি এদের এ ডট বি ক্রস সি এর মান 0 আসেনি। টাইপ 3তে আমাদের কি আছে, টাইপ 3তে আছে আমাদের অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর সম্পর্কিত যত যেগুলো আছে সেগুলো থেকে আমাদের টাইপ 3তে প্রশ্ন আসে। তেমন আহামরি কোনো কঠিন কিছুই না, অল্প একটা সিম্পল কয়েকটা জিনিস জানা লাগে তাহলেই হয়। তাহলে আমরা অবস্থান ভেক্টর কিভাবে দেখব। আচ্ছা, অবস্থান ভেক্টর আমরা ওইভাবে না শিখে ডাইরেক্ট প্রশ্নে চলে যাই। প্রশ্ন হচ্ছে সিলেট বোর্ড 23। সিলেট 23-এর প্রশ্ন কি আসছে, চিত্র দেওয়া আছে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এইটা হচ্ছে কি মূলবিন্দু। মূলবিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 0 0 0, অবস্থান ভেক্টর না, এটা হচ্ছে আর পি হচ্ছে 2 - 1 3, পি এর মান হচ্ছে 2 - 1 3, কিউ এর মান দেওয়া আছে -2 to 1, -2 to 1, ওকে, -2 to 1। তাহলে এটা এখানে আমাদের গ নাম্বারে বলছে কি যে পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর, পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে। পি কিউ ভেক্টর কি বলছে, সমান্তরাল একক ভেক্টর। আমরা সমান্তরাল একক ভেক্টর নির্ণয়ের সূত্র কি জানছি, সেই ভেক্টরটা ডিভাইডেড বাই সেই ভেক্টরের মান। হ্যাঁ, তাহলে আমরা আগে পি কিউ ভেক্টর বের করতে হবে, তাই সেটা হচ্ছে কি অবস্থান ভেক্টরের মাধ্যমে। অবস্থান ভেক্টরের মাধ্যমে বের করতে হলে পি এর অবস্থান ভেক্টর বের করতে হবে, তারপরে কিউ এর অবস্থান ভেক্টর বের করতে হবে। এটা কিভাবে বের করে আমরা দেখে নিই। পি এর অবস্থান ভেক্টর, হ্যাঁ, পি এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর হবে কি ও পি ভেক্টর। হ্যাঁ, পি ভেক্টর অবস্থান ভেক্টর ও পি ভেক্টর। এটা হবে কি এই ও পি হলে পরেরটা থেকে আগেরটার স্থানাঙ্ক কি হবে, বিয়োগ হবে। 2 - 0 i ক্যাপ প্লাস -1 - 0 জে ক্যাপ প্লাস 3 - 0 কে ক্যাপ হলো। এটা হচ্ছে 2i মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এটা হচ্ছে পি এর অবস্থান ভেক্টর। হ্যাঁ, তাহলে এবার আমরা কিউ এর অবস্থান ভেক্টর দেখি। কিউ এর অবস্থান ভেক্টর হবে কি ও কিউ ভেক্টর।
ও কিউ ভেক্টর। তাহলে এটা আমরা ওই মাইনাস ওইভাবে না করে, যেহেতু 0 আছে, তাহলে -2i প্লাস 2j প্লাস কি কে ক্যাপ হলো। এটা বের করলাম আমরা কি পি এর অবস্থান ভেক্টর এবং কিউ এর অবস্থান ভেক্টর। এবার আমরা বের করব কি পি কিউ। পি কিউ হচ্ছে কি এটা, এই যে পি কিউ। পি কিউ বের করতে হলে আমরা এটাকে কিভাবে মাইনাস করছিলাম, পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিয়ে দিছিলাম, তাই না? তাহলে পি হচ্ছে, আমরা দেখব পি কিউ ভেক্টর সমান হচ্ছে ও কিউ মাইনাস ও পি ভেক্টর। হ্যাঁ, ও কিউ হচ্ছে -2i প্লাস 2j প্লাস কে ক্যাপ মাইনাস ও পি হচ্ছে 2i মাইনাস জে ক্যাপ প্লাস 3কে ক্যাপ। তাহলে কি -2i প্লাস 2j প্লাস কে ক্যাপ মাইনাস 2i প্লাস জে ক্যাপ মাইনাস 3কে ক্যাপ। এবার আমরা মাইনাস 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 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2কে ক্যাপ। এবার আমরা জানি একক ভেক্টরের সমান হচ্ছে কি, প্রথমে হচ্ছে পি কিউ ভেক্টর ডিভাইডেড বাই কি সেই ভেক্টরের মডুলাস। ওকে, পি কিউ ভেক্টর উপরে লিখব আমরা -4i প্লাস 3j মাইনাস 2k, আর এইটারই মডুলাস হবে স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার। অতএব 1 বাই কত, 16, 9, 25, 29, √29 -4i প্লাস 3j মাইনাস 2কে ক্যাপ। এটা হচ্ছে অ্যান্সার। ত্রিভুজ ওপি কিউ সমকোণী কি না সেটা হচ্ছে যাচাই করতে বলছে। তাহলে ত্রিভুজ ওপি কিউ আমরা কিভাবে বের করব? ত্রিভুজ ওপি কিউ হচ্ছে কি, ওপি একটা ভেক্টর, ও কিউ একটা ভেক্টর, পি কিউ একটা ভেক্টর। হ্যাঁ, তাহলে আমরা গ থেকে পাইছি কি, গ থেকে পাইছি বলে ওপি ভেক্টর সমান কত, ও কিউ ভেক্টর সমান কত, পি কিউ ভেক্টর সমান কত। এটা হচ্ছে গ থেকে পাই লিখে আমরা লিখব গ হতে। হ্যাঁ, গ হতে আমরা কই পাইছি 2 - 1 3, 2 - 1 3, তারপর হচ্ছে ও কিউ হচ্ছে -2 to 1 -2 to 1। এবার আমরা দেখব -4 3 -2 -4 3 -2। সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত কি আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য মতে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে যে কোনো দুইটা বাহুর বর্গের যোগফল অপর বাহুর বর্গের সমান হতে হবে, তাই না? এখানে অপর বাহুর বর্গ ধরি আমরা পি কিউ এর বর্গ, এটা অতিভুজ ধরি আমরা পি কিউ এর বর্গ। আচ্ছা, এটা সমান আমরা ওপি সমান হচ্ছে বের করেছি কত, √2 - 1 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান কত, √4 5 9, তাই না? 9 9 14। ও কিউ সমান হচ্ছে 4 4 4 4 8 আর একে 9। হ্যাঁ, তারপরে এটা সমান হচ্ছে 16 9 25 29। ওকে, তাহলে পি কিউ স্কোয়ারের মান কত হবে 29
আর হচ্ছে ওপি ওপি ভেক্টরের স্কয়ারের মান হবে 14, ও কিউবের মানের স্কয়ার হবে 9। তাহলে 14 আর 9 মিলে যদি 29 হয় তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে। কিন্তু ওপি এর স্কয়ার প্লাস ও কিউ এর স্কয়ার সমান হচ্ছে কত? 6 3 23 নট ইকুয়াল 29। হ্যাঁ, নট ইকুয়াল 29 বা পিকিউ স্কয়ার। সুতরাং ত্রিভুজ ও পিকিউ সমকোণী নয়। পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি সমান ডট গুণফল কি হবে? 0 হবে। তাহলে পি ও কিউ এর অবস্থান ভেক্টর আগে আমরা বের করি। পি এর অবস্থান ভেক্টর এখানে পি এর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি। হ্যাঁ, ওপি হচ্ছে 2i প্লাস 4j প্লাস 2k। কিউ এর অবস্থান ভেক্টর হবে ও কিউ সমান হচ্ছে 2i মাইনাস 4j মাইনাস 4k ক্যাপ। ওকে, তাহলে পি ও কিউ এর অবস্থান ভেক্টর পরস্পর লম্ব হবে কিনা? জাস্ট সিম্পলি ডট গুণন করব, তাই না? আমরা প্রথমে লিখব যে পি এবং কিউ এর অবস্থান ভেক্টর পরস্পর লম্ব হবে যদি পি ডট কিউ সমান কি হয়? 0 হয়। তাহলে আমি ওই লাইনটা লিখতেছি না, ডাইরেক্ট লিখছি এখন। হ্যাঁ, অবস্থান ভেক্টর হচ্ছে ও পি ডট ও কিউ। ওপি ডট ও কিউ, ওপি এর মান হচ্ছে 2i 4j 2k ডট 2i মাইনাস 4j মাইনাস 4k ডট গুণফল করলে 2 মানে 4 মাইনাস 16 মাইনাস 8 সমান হচ্ছে কত? 24। 24 থেকে 4 বাদ দিলে -20, তাই না? -20। অতএব কি হলো? এটা কি হবে? ওপি এবং ও কিউ পরস্পরের লম্ব হবে যদিও কেবল যদি ওপি ডট ও কিউ সমান 0 হয়। তাহলে 0 তো হইল না, অতএব আমরা লিখে দিব ও পি ও কিউ এর অবস্থান ভেক্টর পরস্পর লম্ব নয়। লম্ব নয়। আপনারা পুরোটা লিখবেন, আমি অল্প ছোট করে লিখছি বোঝানোর স্বার্থে। স্থানাঙ্কে এর মান দেওয়া আছে 1 2, বি এর মান দেওয়া আছে 2 -1, 2 -1। ওকে, আর এটা তো হচ্ছে মূলবিন্দু ও, তাই না? এবার বলেছে ও এ ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করবে। এখানে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ও এ ভেক্টর ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করবে। ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করবে। কোণ বের করার সূত্র কি বলেছিলাম? কোণ বের করার সূত্র হচ্ছে আমরা ডট গুণফল থেকে পাই, কারণ সেখানে এ ডট বি সমান হচ্ছে এবি কস থিটা থাকে, তাই না? এবি কস থিটা থাকে, সেখানে কোনো এন ক্যাপ টেন ক্যাপ থাকে না, তার জন্য সেখান থেকে আমরা কোণ বের করি। তাহলে ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করবে? ও এ ভেক্টর, তাই না? এখানে আরেকটা লিখি আমরা, এইটা হচ্ছে ওয়াই অক্ষ। হ্যাঁ, এইটা হচ্ছে ও এ হচ্ছে এই দিকে, ও এ হচ্ছে
1 2। আর ওয়াই অক্ষের দিকে কি আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের দিকে কি আছে আমরা জানি, ওয়াই অক্ষের দিকে আছে কি ক্যাপ, জে ক্যাপ, একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ। তাহলে কত কোণ তৈরি করবে, আগে আমরা ও এ ভেক্টরটা বের করে নিই। হ্যাঁ, ও এ ভেক্টর, ও এ ভেক্টর হচ্ছে 1 আই ক্যাপ, মানে হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। তাহলে কত কোণ তৈরি করবে সেটা হচ্ছে আমরা ডট গুণফল দিয়ে বের করব। কস থিটা সমান হচ্ছে কি ও এ ডট জে ক্যাপ ডিভাইডেড বাই কি ও এ ভেক্টরের মডুলাস ইন্টু জে ভেক্টরের জে ক্যাপের মডুলাস। তাহলে ও এ ডট জে, ও এর মান কত আমরা বের করলাম আই প্লাস 2 জে, তাই না, আর জে ক্যাপ। আর ওই ভেক্টরের মডুলাস হচ্ছে √1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডট হচ্ছে জে ক্যাপের মডুলাস হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আই এর সাথে এটাতে যেহেতু আই এর কোনো সহগ নাই পরেরটাতে, তাহলে শুধুমাত্র জে এর সাথে হবে 2 ডিভাইডেড বাই √5, তাই না। তাহলে এটা হচ্ছে কস থিটা, অতএব থিটা সমান হচ্ছে কজ ইনভার্স 2/√65, 26.565 ডিগ্রি প্রায় লিখে দিই। এইটা হচ্ছে, এইটা দেখালাম কারণ হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, এটা হচ্ছে কোনো অক্ষের সাথে যদি কত কোণ তৈরি করবে তাহলে যদি বলে, তাহলে ওই অক্ষের আয়ত একক ভেক্টরটা ধরে নিয়ে আমরা সেই কোণটা তৈরি করব, কোণটা বের করব। হ্যাঁ, এবার আমাদের মোস্ট অ্যাওয়েটেড টাইপ, সেটা হচ্ছে টাইপ 4। হ্যাঁ, এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা টাইপ এইচএসসি পরীক্ষার জন্য। এমন কোনো বোর্ড নাই যেখান থেকে নদী নৌকার অঙ্ক আসে না। হ্যাঁ, 2-1টা বোর্ড বাদে 8টা বোর্ডের মধ্যে 7টা বোর্ডেই অনেক সময় চলে আসে এই নদী নৌকার অঙ্ক। নদী নৌকার অঙ্ক এতটা কি ইম্পর্টেন্ট। টাইপ 4 নদী নৌকা। টাইপ 4 আসলে আমরা নদী নৌকার যেসব অঙ্ক আছে, নদী নৌকার অঙ্ক, সেগুলোর ক্ষেত্রে যতগুলা সূত্র আমাদের প্রয়োজন হয় সেগুলো এখানে দেওয়া আছে। সর্বনিম্ন পথ, সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে কোন সময় পাড় বরাবর দূরত্ব, পথের দৈর্ঘ্য, লব্ধি বেগ। হ্যাঁ, এগুলোর সূত্রগুলো এখানে আমি ছক আকারে দেখাই দিছি, লিখে দিছি। এগুলা হচ্ছে উঠাই নেবেন আপনারা, নোট করে নেবেন। আমি একটু বোঝাই দিচ্ছি। ভি হচ্ছে স্রোতের বেগ, ইউ হচ্ছে নৌকার বেগ। আমি এটা ধরছি, আপনারা যে একাডেমিক থেকে যেটা করে আসছেন সেটা করলেই হবে। হ্যাঁ, তাহলে এটাতে আমরা সর্বনিম্ন পথের ক্ষেত্রে, সর্বনিম্ন পথ হচ্ছে কি, একটা নদীর সর্বনিম্ন পথ হচ্ছে তার প্রস্থ। সর্বনিম্ন পথে যদি আমাদের যেতে হয় তাহলে স্রোতের বেগ যেহেতু আছে, তাহলে আমরা যদি এইদিকে সোজা শুরু করি তাহলে আমাদেরকে স্রোতের বেগ কিন্তু ঠেলে ওই দিকে নিয়ে যাবে, একটু ওই দিকে নিয়ে যাবে, আমরা সর্বনিম্ন পথে যেতে পারবো না। তাই আমরা একটু কোণ করে প্রস্থ বরাবর কোণ করে, প্রস্থ বরাবর যেতে হলে একটু কোণ করে আমরা রওনা দিব বা পাড়ি দিব, তাহলে আমরা সর্বনিম্ন পথে নদী পার হতে পারবো। এক্ষেত্রে আলফা এর মান হবে কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ, মানে স্রোতের বেগ বাই নৌকার বেগ। এটা কিভাবে আসলো সেটা এখন দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, কারণ সেটা হচ্ছে এটা ট্যান থিটা সমান হচ্ছে বের করতে হবে। যাই হোক, অত কিছু আপনার জানার দরকার নেই। আলফা কোণ বের করতে হলে কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। এইটা একটা শর্টকাট দিয়ে মনে রাখতে পারবেন। আলফা সমান হচ্ছে কজ ইনভার্স মাইনাস ছোটো বাই বড়। হ্যাঁ, আলফা সমান কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়। এটা হচ্ছে শর্টকাট। হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাট, এটা আপনারা মনে রাখতে পারেন, কারণ এখানে কি স্রোতের বেগ সবসময় নৌকার বেগ থেকে ছোট হবে, তাই না। তাহলে কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড়। এবার আমরা আসি সময়ে। সর্বনিম্ন পথের সময়ে। এখানে সময় সমান আমরা কি জানি, এস সমান হচ্ছে কি, এস সমান
ভিটি, টি সমান হচ্ছে এস বাই ভি। এখানে এস কি, এখানে এস হচ্ছে দূরত্ব হচ্ছে কি ডি, তাই না, ডি, আর হচ্ছে ভি বেগ হচ্ছে কি ইউ, তাই না, ইউ সাইন আলফা, এখানে ইউ সাইন আলফা। এই ডি বরাবর আমাদের বেগ হচ্ছে ইউ সাইন আলফা, অতএব টি সমান হচ্ছে ডি বাই ইউ সাইন আলফা। আসছে কোথা থেকে, এস সমান হচ্ছে ভিটি, এই সূত্র থেকে। তারপর আসি আমরা পাড় বরাবর দূরত্ব। আমরা কি গেছি, এখান থেকে ডাইরেক্ট পাড়েই গেছি, আমরা ওই পাশেই গেছি, কিন্তু পাড় বরাবর দূরত্ব হচ্ছে এই যে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে যেটা আছে এইটা হচ্ছে পাড় বরাবর দূরত্ব। হ্যাঁ, কিন্তু এটার ক্ষেত্রে কোনো পাড় বরাবর দূরত্ব নেই, শূন্য। পথের দৈর্ঘ্য নদীর প্রস্থ বরাবর ডি, এটা আমরা এই যে এখানে যে সময়ের ক্ষেত্রে আমরা বললাম ডি বরাবর ডি পরিমাণ আমরা পাড়ি পথ পাড়ি দিয়েছি। লব্ধি বেগ, আমরা লব্ধি বেগ হচ্ছে এইখানে লব্ধি বেগ ডাব্লিউ সমান হচ্ছে রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv কজ আলফা। এটা কিভাবে, এটা হচ্ছে আমরা যে লব্ধি বেগের যে সূত্রটা আছে ওইটাই হচ্ছে এটা, রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv কজ আলফা। এবার আমরা সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আসি। সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে হলে আমাদেরকে ডাইরেক্ট 90 ডিগ্রি বরাবর আমাদেরকে পাড়ি দিতে হবে। নদীর নৌকার বেগ হচ্ছে একদম 90 ডিগ্রি বরাবর, তাহলে আমরা এখান থেকে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে পারবো। যেহেতু স্রোতের বেগ একসাথে থাকবে, স্রোতের বেগ একসাথে হয়ে আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ একসাথে হয়ে তাড়াতাড়ি আমরা ওই নদীর ওই পাশে পৌঁছাতে পারবো। কিন্তু এইখানে এইভাবে পৌঁছাতে গেলে আমাদের নদীর একদম অপোজিট প্রান্ত থেকে এক্স পরিমাণ দূরত্বে গিয়ে আমরা পৌঁছাবো। হ্যাঁ, সেটা হচ্ছে কি পাড় বরাবর দূরত্ব। তাহলে টি সমান হচ্ছে ডি বাই ইউ সাইন আলফা। সাইন আলফা এর মান কত, এখানে সাইন আলফা এর মান হচ্ছে 90 ডিগ্রি, অতএব সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে টি সমান হচ্ছে ডি বাই ইউ। আর পাড় বরাবর দূরত্ব এক্স সমান হচ্ছে এক্স, তাই না, এক্স সমান হচ্ছে সেই বরাবর বেগ, মানে আমরা যে এস সমান হচ্ছে ভিটি, একই হচ্ছে সূত্র। ভি সমান হচ্ছে সেই বরাবর বেগ হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা ইন্টু টি সমান হচ্ছে ডি বাই ইউ সাইন আলফা। হ্যাঁ, এখান থেকে কজ আলফা 90 ডিগ্রি, 90 ডিগ্রি সমান হচ্ছে 0, অতএব ভি থাকে এখানে, আর এখানে ডি বাই সাইন আলফা সমান হচ্ছে 1 ভিডি ডিভাইডেড বাই ইউ। তারপরে আমরা আসি পথের দৈর্ঘ্য। পথের দৈর্ঘ্য এখানে আমরা পথ কোনটা, এইটা, তাই না, এটা হচ্ছে এস, তাহলে এস সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ডি স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে যাব, পথের দৈর্ঘ্য। আর পথের দৈর্ঘ্য দুইটা নিয়মে বের করা যায়, একটা হচ্ছে এক্স এবং ডি দিয়ে, পথের প্রস্থ এবং হচ্ছে পাড় বরাবর দূরত্ব দিয়ে, আর একটা আছে বেগ এবং সময় দিয়ে। এস সমান হচ্ছে আমরা কি জানি ভিটি, তাহলে ভি, এখানে ভি হচ্ছে বেগ, বেগ হচ্ছে কি এস বরাবর বেগ কি, এটা হচ্ছে লব্ধি বেগ ডাব্লিউ, ডাব্লিউ সমান হচ্ছে রুট ওভার, এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাই না, আর হচ্ছে টি সমান আমরা বের করলাম কত, ডি বাই ইউ। তারপরে আসি লব্ধি বেগের ক্ষেত্রে ডাব্লিউ এর লব্ধি বেগ এই যে এখানে বের করছি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা হচ্ছে নদী নৌকার ম্যাথের সকল ধরনের সূত্রাবলী। আপনারা এটা হচ্ছে স্ক্রিনশট উঠে নেন অথবা লিখে নেন। সেটা হচ্ছে ঢাকা বোর্ড 23। 1 কিলোমিটার প্রস্থের একটি নদী আছে, দুজন সাঁতারু অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার/আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার/আওয়ার বেগে আড়াআড়িভাবে শুরু করে, স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ, প্রথম প্রশ্ন আমরা দেখি প্রথম জনের লব্ধি বেগ কত। তাহলে প্রথম জনের লব্ধি বেগ, এইটা হচ্ছে নদী প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, তাই না, বলছে কি 6 কিলোমিটার/আওয়ার বেগে u1 সমান হচ্ছে কি 6 কিলোমিটার/আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে। স্রোতের প্রতিকূল হচ্ছে এই দিকে, তাই না, স্রোতের প্রতিকূল হচ্ছে এইদিকে, স্রোত যাচ্ছে আমরা ধরি এইদিকে, হ্যাঁ ভি, তাহলে স্রোতের প্রতিকূল এই দিকের সাথে 60 ডিগ্রি কোণে সে যাত্রা শুরু করেছে। তাহলে লব্ধি বেগ কত, তাহলে লব্ধি বেগ আসো আমরা বের করি। লব্ধি বেগ ধরি আমরা গ নাম্বার, লব্ধি বেগ ধরি আর ভেক্টর। হ্যাঁ, আর ভেক্টর সমান হচ্ছে, আচ্ছা এখানে আমরা u1 এর মান ভি এর মান এগুলো বের করি। এটা আছে
3 কিলোমিটার পার আওয়ার। এখানে কি দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ারে আমরা বের করব মিটার পার সেকেন্ডে, যেটা হচ্ছে এসআই একক। তাহলে u1 সমান হচ্ছে দেওয়া আছে বলে লিখব 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে 6 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 সমান হচ্ছে 5/3 মিটার পার সেকেন্ড। আর ভি সমান হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার না, বাই 3600, 3 12 36, 5/6 ms ইনভার্স 1। তাহলে আমরা ইউ1 এবং ভি এর মান এসআই এককে বের করে নিলাম। এবার আমরা যাই হচ্ছে লব্ধি বেগে। লব্ধি বেগে আর সমান হচ্ছে √/u1 স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u1 ভি কজ আলফা। আলফা সমান কত? আলফা সমান হচ্ছে এইটা হচ্ছে আলফা 180 পাই মাইনাস 60, তাই না? পাই মাইনাস 60 হলে 120 ডিগ্রি। 120 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে √u1 এর মান আছে আমরা বের করলাম 5/3 স্কোয়ার প্লাস 5/6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5/3 ইন্টু 5/6 কজ 120 ডিগ্রি। ডাইরেক্ট আপনারা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলবেন। হ্যাঁ, 1.443 ms ইনভার্স 1, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, যদি থিটা বের করতে চান তাহলে থিটা বের করতে পারেন, ট্যান থিটা সমান হচ্ছে ট্যান থিটা দিয়ে। তো এখানে এটার মান আমি বের করতেছি না, এটাই হচ্ছে অ্যান্সার, লব্ধি বেগ। এবার আমরা ঘ নম্বরে যাব। ঘ নম্বরে বলছে কোন সাঁতারু আগে নদী পার হবে? কোন সাঁতারু আগে নদী পার হবে? তাহলে আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে সময় বের করতে হবে, তাই না? সময় যার কম হবে সেই আগে নদী পার হবে। তাহলে আমরা u1 সমান আমরা বের করলাম 5/3 ms ইনভার্স 1, তারপরে ভি এর মান 5/6, এগুলো একটু লিখে নিই। হ্যাঁ, আচ্ছা এটা এখানে লিখি, u1 সমান হচ্ছে 5/3 না 6 বের করলাম একটু আগেই। u1 সমান হচ্ছে 5/3 ms ইনভার্স 1। u1 u2 সমানও সেম, হ্যাঁ, সমান হচ্ছে u2। আর ভি সমান হচ্ছে 5/6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা সময়টা বের করে নিই। হ্যাঁ, সময়টা হচ্ছে টি সমান হচ্ছে d/u সাইন আলফা। এটা হচ্ছে জাতীয় সময় বের করার জাতীয় সূত্র। নদী নৌকার অঙ্কের সময় বের করার জাতীয় সূত্র হচ্ছে টি সমান হচ্ছে d/u সাইন আলফা। এটা সব জায়গায় খাটে। হ্যাঁ, এটাই আপনারা মনে রাখবেন সময় নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে ডি সমান কত? প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ কি দেওয়া আছে? এই তো 1 কিলোমিটার প্রস্থ আছে, 1 কিলোমিটার মানে 1000 মিটার। আর ইউ হচ্ছে কি? u1, হ্যাঁ, u1 5/3 সাইন 120 ডিগ্রি। এর মান কত আমরা ক্যালকুলেটরে বের করি? 692.82 সেকেন্ড। 692.82 সেকেন্ড। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করি। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে যে সাঁতারু সে কি বলছে? সে আড়াআড়িভাবে শুরু করে। 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়িভাবে শুরু করছে। এটা হচ্ছে u2 6 কিলোমিটার পার আওয়ার, আড়াআড়িভাবে শুরু করছে। এইদিকে ভি, তাহলে সে কি করবে? সে একটু দূরে গিয়ে এইভাবে পৌঁছাবে। আমরা তার ডাইরেক্ট সময়টা বের করি u2 এর ক্ষেত্রে। এটা t1 দিয়ে, t2, এইটাতেও ডি সেম, u2 সাইন আলফা। এখানে আলফা কত? এখানে আলফা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তার কারণ সে কি আড়াআড়িভাবে
যাত্রা শুরু করছে, সাইন 90 ডিগ্রি। ডি হচ্ছে 1000 মিটার, U2 হচ্ছে 5/3 মিটার, তাই না? 5/3 সাইন 90 এর মান কত? 1 সমান হচ্ছে 600 সেকেন্ড, তাই না? 600 সেকেন্ড। তাহলে এখানে কি হলো? T1 গ্রেটার দেন T2, সুতরাং কে আগে নদী পার হতে পারবে? T2 কম, তাই না? T2 কম হলে দ্বিতীয় সাঁতারু আগে নদী পার হবে, সুতরাং দ্বিতীয় সাঁতারু কি হবে? আগে নদী পার হবে। নদী নৌকার দ্বিতীয় অঙ্ক হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 23-এর দেওয়া আছে। স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ 4 মিটার পার সেকেন্ড, গাড়ির বেগ 15 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, একটা গাড়ি এ থেকে বি এর দিকে যাচ্ছে, 1.2 কিলোমিটার দূরত্ব হচ্ছে এ বি এর, আর 15 মিটার পার সেকেন্ড বেগে। আর বিসি এর দূরত্ব বা নদীর প্রস্থের দূরত্ব 0.5 কিলোমিটার বা 500 মিটার। হ্যাঁ, প্রশ্নে কি বলছে? বি স্টেশনে গাড়িটা 40 সেকেন্ড থামে। গ এতে দেওয়া আছে সর্বনিম্ন কত সময় নদী পাড়ি দিতে পারবে। তাহলে সর্বনিম্ন সময় পাড়ি দিতে হলে আমরা কি জানি? সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে আমরা জানি আলফা, তাকে কি করতে হবে? সর্বনিম্ন সময় পার হতে হলে প্রস্থ বরাবর পাড়ি দিতে হবে। আলফা সমান কি? 90 ডিগ্রি কোণে পাড়ি দিতে হবে। পাড়ি দিতে হলে তাহলে কি কত সময় নদী পাড়ি দিতে পারবে? টি সমান হচ্ছে D/U সাইন আলফা। ডি এর মান কত? 500 মিটার। ইউ এর মান কত? নৌকার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। সাইন আলফা এর মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 4 125-এ 500, 125 সেকেন্ড, তাই না? হ্যাঁ, 4 125 সেকেন্ড। তাহলে এটা গেল আমাদের গ নাম্বার। এবার আমরা ঘ নাম্বারে আসি। ঘ নাম্বার একদমই সোজা ছিল। ঘ নাম্বারে বলেছে গাড়ি যখন এতে, তখন সি থেকে বিতে যাবে, তাই না? বি এর উদ্দেশ্যে যাত্রা করা নৌকার যাত্রীরা ওই গাড়িটা ধরতে পারবে কিনা। ওই গাড়িটা কিন্তু এতে আছে, এ থেকে বিতে যাবে, গিয়ে 40 সেকেন্ড থামবে। সেইটুকু সময়ের মধ্যে সি থেকে নৌকার যাত্রীরা, এই যে সিতে একটা নৌকা আছে, হ্যাঁ, নৌকার যাত্রীরা বিতে যেতে পারবে কিনা। তাহলে আমরা প্রথমে এ থেকে বিতে যেতে যে এর সময় লাগে সেটা আগে আমরা বের করি। তাহলে কতটুকু মোট সময় পাচ্ছে সি এর যাত্রীরা সেটা আমরা আগে দেখে নিই। তাহলে এ থেকে বিতে যেতে সময় লাগবে এস সমান হচ্ছে আমরা জানি ভিটি, টি সমান হচ্ছে S/V। এস এর মান দেওয়া আছে 1.2 কিলোমিটার বা 1200 মিটার। ভি এর মান হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 15 মিটার পার সেকেন্ড হলে এটা হচ্ছে 80 সেকেন্ড, 80 সেকেন্ড। আর মোট সময় পাচ্ছে, মোট সময় পাচ্ছে কত? 80 সেকেন্ড। আর বিতে গিয়ে, এ থেকে বিতে যেতে 80 সেকেন্ড সময় লাগে, আর বিতে গিয়ে আবার কি করে? 40 সেকেন্ড সময় থামে। তাহলে হচ্ছে মোট সময় হবে 80 যোগ 40 সমান হচ্ছে কি? 120 সেকেন্ড। তাহলে সি এর নৌকার যাত্রীদের কাছে 120 সেকেন্ড সময় আছে। সেই 120 সেকেন্ড সময়ের মধ্যে যদি তারা সি থেকে বিতে পৌঁছাতে পারে, তাহলেই তারা কি করবে? ওই বাসটা ধরতে পারবে। তাহলে আমরা দেখি তারা ধরতে পারে কিনা। সি থেকে বি এর উদ্দেশ্যে যাত্রা দিলে নৌকার ক্ষেত্রে, হ্যাঁ, নৌকার ক্ষেত্রে আমরা এখানে আগে প্রথমে আমরা কোনটা বের করব, কোন কোণে যাত্রা দিবে এরা, তাই না? স্রোতের বেগ দেওয়া আছে এখানে, দেখি আমরা স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে কত? স্রোতের বেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। আর নৌকা যে কোনোভাবে যাবে, এর নৌকার বেগ দেওয়া আছে কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে এই আলফাটাকে আমরা বের করে নিই। হ্যাঁ, তাহলে আমরা আলফা বের করার সূত্র জানি, cos ইনভার্স মাইনাস
ছোট বাই বড়, তাই না? ছোট হচ্ছে কত, বা কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ, 2/4 সমান হচ্ছে, এই দেখো একটা কথা মনে রাখবা তোমরা, কজ ইনভার্স এখানে কত আসছে, হাফ, তাই না? এই কজ ইনভার্স হাফের মানটা মুখস্থ রাখবা, হ্যাঁ। কজ ইনভার্স মাইনাস হাফের মানটা হচ্ছে 120 ডিগ্রি। ভেক্টরের প্রায় সবগুলা সিকিউ বলো এমসিকিউ বলো এখানে আলফা এর মান 120 ডিগ্রি আসে, হ্যাঁ। যদি তাহলে এটা একটু মনে রাখবা যে কজ ইনভার্স মাইনাস হাফের মান 120 ডিগ্রি। তাহলে আলফা এর মান আমরা বের করে ফেললাম। তাহলে কি সময়েরটা আমরা বের করি, টি সমান হচ্ছে কি d/u সাইন আলফা। ডি এর মান দেওয়া আছে আমাদের 500 মিটার, ইউ এর মান দেওয়া আছে 4, সাইন আলফা এর মান আমরা বের করলাম 120.34 সেকেন্ড। আহারে পারলো না, কারণ কি এইটা যদি আমরা টি ধরি, মোট সময় t1, মোট সময় এটার টি হচ্ছে t2 নৌকার ক্ষেত্রে, তাই না? এটা আমরা লিখি নৌকার ক্ষেত্রে t2, তাই না? t2 গ্রেটার দেন t1। নৌকার যাত্রীরা কি করলো, বেশি সময় নিয়ে ফেলছে, তারা এখানে 144.34 সেকেন্ডে গিয়ে পৌঁছাইছে, কিন্তু বাস তো 120 সেকেন্ড পরেই চলে গেছে। অতএব সি থেকে বি এর উদ্দেশ্যে যাত্রা করা নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে না। এইটা ছিল আমাদের নদী নৌকার ম্যাথের এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ম্যাথ, এটাই লাস্ট ম্যাথ। এইরকমই সবগুলো প্রশ্নই আসে। আর ওই যেটা ছকে দিছিলাম, হ্যাঁ, ওই ছকটা ভালোভাবে মনে রাখবা, তাহলে ওই ছকটা মনে রাখলে যত ধরনের সিকিউ আসুক এমসিকিউ আসুক, ওইটা থেকে ম্যাক্সিমাম আসবে। লাস্ট টাইপ হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। এ বিষয়ক প্রশ্ন তেমন ইয়েতে আসে না, আসলেও একটা আসতে পারে, আসার সম্ভাবনা থাকে। সেটা হচ্ছে গ অথবা ঘয়ে, অথবা আলাদা একটা প্রশ্ন হয়ে যেতে পারে। তাই এটা একটু হলেও ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। তাহলে আমরা দেখি ভেক্টরের গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। এটা শিখতে গেলে আমাদের একটা শিখতে হবে নেবলা বা ভেক্টর অপারেটর, হ্যাঁ। এটার নাম হচ্ছে ভেক্টর অপারেটর বা নেবলা। এটা হচ্ছে ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ। আশা করি এটা সবাই জানেন। আমরা গ্রেডিয়েন্টের ক্ষেত্রে যাই। হ্যাঁ, গ্রেডিয়েন্ট হচ্ছে বা গ্র্যাড ফাই হচ্ছে কি একটা রাশি, হ্যাঁ। ফাই হচ্ছে একটা রাশি বা বীজগাণিতিক রাশি। তাহলে হচ্ছে গ্র্যাড ফাই সমান হচ্ছে কি নেবলা ইনটু ফাই। তারপর হচ্ছে ভেক্টর ডাইভারজেন্সের ক্ষেত্রে আছে বা ডি ডট ভি ভেক্টর একটা ভেক্টর, হ্যাঁ। এটার ভি ভেক্টরের নেবলার সাথে, আচ্ছা আগে লিখি, নেবলার সাথে ভি ভেক্টরের যদি ডট গুণন হয় তাহলে সেটা হচ্ছে ডাইভারজেন্স। আর কার্ল হচ্ছে নেবলা এর সাথে কার্ল ভি এর মান, এটা হচ্ছে ডিভি, এটা হচ্ছে কার্ল ভি সমান হচ্ছে নেবলা এর সাথে কি, নেবলা এর সাথে ভি ভেক্টরের ক্রস গুণফল বা ভেক্টর গুণফল। এইটা হচ্ছে কি কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। এই রাশিটা যেটা বের হবে সেটা হবে ভেক্টর রাশি যেটা বের হবে, এইটাতে যেটা বের হবে ডট গুণ করলে আমরা কি জানি, আমরা ডট গুণ করলে জানি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো থাকে না। অতএব এটা হচ্ছে কি স্কেলার রাশি। আর কার্ল ভি হচ্ছে এটা হচ্ছে ভেক্টর রাশি, কারণ এটা ক্রস গুণফল, ভেক্টর রাশি। এইটার ক্ষেত্রে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এমসিকিউতে বেশিরভাগ আসে, সেটা এটা কিছু সিকিউতেও বেশিরভাগ আসে, সেটা হচ্ছে এগুলোর শর্ত, হ্যাঁ। ডাইভারজেন্সের শর্ত দেখি আমরা।
ডাইভারজেন্স হচ্ছে বা ডিভি সমান যদি শূন্য হয়, হ্যাঁ, ডিভি সমান যদি শূন্য হয় বা কার্ল ডট ভি সমান যদি শূন্য হয়, তাহলে যদি শূন্য শূন্য হলে ভি ভেক্টরটি সলিনয়েডাল। ভি ভেক্টরটি কি সলিনয়েডাল। তারপরে হচ্ছে কার্ল ভি, হ্যাঁ, কার্ল ভি সমান 0 হলে ভি ভেক্টরটি হবে অঘূর্ণনশীল ও স্থিতিশীল বা কি অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। আর কার্ল ভি নট ইকুয়াল 0, কার্ল ভি নট ইকুয়াল 0 হলে ভি ভেক্টর হবে কি ঘূর্ণনশীল ও অসংরক্ষণশীল। ওকে, যদি বাইরের দিকে যদি রেখা বের হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ এবং সেটা হচ্ছে অপসারী। রেখাগুলো ভিতরের দিকে ঢুকলে সেটা হচ্ছে নেগেটিভ বা অভিসারী। আর যদি যা ঢুকবে তা বের হয়ে যাবে, সেটা যদি হয় তাহলে ডিভি সমান 0 এবং সেটা হবে সলিনয়েডাল বা চোঙাকৃতি। এটা একভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে আমার একটা বন্ধুর নাম দিয়ে আমি মনে রাখতাম আমার এইচএসসি লাইফে। তার নাম হচ্ছে অভি, বুঝলাম। অভি হচ্ছে একটা নেগেটিভ মাইন্ডের ছেলে। সে হচ্ছে আমার কি বেস্ট ফ্রেন্ড, বুঝলা। সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এখন সে হচ্ছে এমন একটা খুবই নেগেটিভ মার্কা ছেলে, তাহলে আমরা সেই হিসেবে মনে রাখবো ডিভি সমান নেগেটিভ হলে সেটা হচ্ছে কি অভিসারী। আর সে হচ্ছে কারো বাসায় যেতে চায় না, সে হচ্ছে একদম ঘর কোনো একটা ছেলে। সে আজ পর্যন্ত আমার বাসায় আসেনি, কিন্তু আমরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, অভি হচ্ছে নেগেটিভ এবং সে হচ্ছে কি বাসায় বেশি থাকতে পছন্দ করে বা ঘর কোনো। তাহলে আমরা এটা দিয়ে মনে রাখবো অভিসারীতে ডিভি সমান হচ্ছে কি নেগেটিভ এবং সেটা কি ভিতরের দিকে ঢুকবে বা ঘরের মধ্যে থাকবে। আর অপসারী অভি এর উল্টা হবে অপসারী এবং এটা পজিটিভ। আর হচ্ছে এটা কি বাহিরের দিকে বের হবে বা আর সলিনয়েডাল হবে কি 0। তাহলে তোমরা এই ট্রিক্সটা দিয়ে মনে রাখতে পারো আমার এই অভিবন্ধুর নাম দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এটা মুছে ফেলে দিচ্ছি। থিওরি হয়ে গেছে আমাদের। এবার হচ্ছে আমরা সিকিউতে যাই। এবার আসি আমরা টাইপ 5-এর প্রথম প্রশ্নে। সেটা হচ্ছে সিলেট বোর্ড 22-এর পি অফ এক্স ওয়াই জেড এর একটা দেওয়া আছে, বীজগাণিতিক রাশি দেওয়া আছে। তারপরে দেওয়া আছে আমাদের এ ভেক্টরের মান দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে। এবার কি বলছে 2 - 1 - 2 বিন্দুতে পি এর গ্রাডিয়েন্ট নির্ণয় করতে বলছে। হ্যাঁ, 2 - 1 - 2 বিন্দুতে পি এর গ্রাডিয়েন্ট। তাহলে আমরা দেখি গ নাম্বার পি এর গ্রাডিয়েন্ট। হ্যাঁ, পি এর গ্রাডিয়েন্ট আমরা বের করি। তাহলে হচ্ছে কি গ্র্যাড অফ পি সমান হচ্ছে নেবলা পি। হ্যাঁ, নেবলা পি সমান হচ্ছে ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ ইন্টু পি ভেক্টর কত 2x y টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড। অতএব প্রথমে হচ্ছে ডেল এক্স এর সাথে এটা ডেল ওয়াই এর সাথে ডেল জেড এর সাথে ডেল এক্স এর সাথে আনি, ডেল এক্স এর সাথে 2x y টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস আই ক্যাপ প্লাস ডেল ওয়াই 2x y টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড কে ক্যাপ প্লাস ডেল জেড 2x y টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড, সরি এটা জে ক্যাপ আর ওইটা কে ক্যাপ।
জে ক্যাপ, ওইটা কে ক্যাপ। এবার আমরা আংশিক ডিফারেন্সিয়েশন করে ফেলি। এক্স থাকলে 2y⁴ মাইনাস 2xz আই ক্যাপ প্লাস ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 8xy³ মাইনাস ওয়াই যেহেতু এখানে নাই 0 জে ক্যাপ প্লাস জেড এর সাপেক্ষে করলে এখানে 0 মাইনাস x² কে ক্যাপ। এবার আমরা এক্স ওয়াই জেড এর মান, কারণ হচ্ছে কি এটা হচ্ছে কি বের করলাম, এটা আমরা বের করলাম গ্র্যাড পি এর মান। এবার হচ্ছে 2 - 1 - 2 বিন্দুতে 2 - 1 - 2 বিন্দুতে পি এর গ্রেডিয়েন্ট বের করতে হলে কি করতে হবে, এক্স এর মান 2, ওয়াই এর মান -1 এবং হচ্ছে জেড এর মান হচ্ছে কি -2 বসাই দিতে হবে এই রাশিতে। তাহলে আমরা লিখি 2 - 1 - 2 বিন্দুতে 2 - 1 - 2 বিন্দুতে কি পি এর মান, গ্র্যাড পি এর মান, তাই না? গ্র্যাড পি এর মান সমান হচ্ছে 2 ইন্টু ওয়াই সমান হচ্ছে কত, -2 না -1 -1 ⁴ মাইনাস 2 ইন্টু 2 ইন্টু জেড -2 আই ক্যাপ প্লাস ওয়াই, তারপর হচ্ছে কি 8 ইন্টু 2 ইন্টু -1 এর কিউব জে ক্যাপ প্লাস 0 মাইনাস 2 স্কোয়ার কে ক্যাপ। অতএব 10 আই ক্যাপ মাইনাস 16 জে ক্যাপ কত, -4 কে ক্যাপ, -4 কে ক্যাপ। অবশ্যই আপনারা ক্যালকুলেশন করে বের করবেন। এটা হচ্ছে অ্যান্সার। এ ও বি এর মধ্যে কোনটি সলিনয়েডাল এবং কোনটি অঘূর্ণনশীল, এই একটা প্রশ্ন করলে ভেক্টরের যে গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল সব কিছু আপনার কভার হয়ে যাবে। অতএব আমরা সলিনয়েডাল এবং অঘূর্ণনশীল এটা দুইটাই বের করতে হলে আমরা কি জানি, আমাদের ডাইভারজেন্স এবং কার্ল বের করতে হবে দুই ভেক্টরেরই। তাহলে আমরা প্রথমে কি দেখব, সলিনয়েডাল কিনা, এ ভেক্টর এবং বি ভেক্টর সলিনয়েডাল কিনা। এবার আমরা দেখব এ ভেক্টরের সলিনয়েডাল কিনা, এটা দেখার জন্য দেখব হচ্ছে কি ডেল ডট এ ভেক্টর, ডেল ভেক্টর কি ডেল এক্স আই ডেল ওয়াই জে ডেল জেড কে ক্যাপ ডট এ ভেক্টরের মান কি দেওয়া আছে 2x প্লাস ওয়াই আই ক্যাপ প্লাস 3y প্লাস জেড স্কোয়ার জে ক্যাপ প্লাস -5z প্লাস এক্স কে ক্যাপ। এটা হচ্ছে কি ডট গুণন ক্ষেত্রে কি আমরা কি জানি, আই ক্যাপের সাথে আই ক্যাপের সহগের গুণফল হবে, সহগের গুণ হবে ডেল এক্স 2x প্লাস ওয়াই প্লাস ডেল ওয়াই 3y প্লাস জেড স্কোয়ার প্লাস ডেল জেড -5z প্লাস এক্স কে ক্যাপ, কে ক্যাপ তো হবে না। আচ্ছা, এবার আমরা ডিফারেন্সিয়েশন করি। এক্স করলে 2 প্লাস 0 প্লাস ওয়াই করলে 3 জেড করলে -5, অতএব কি 0। অতএব এ ভেক্টর হচ্ছে কি সলিনয়েডাল। আমরা কি জানি, ডাইভারজেন্স অফ এ যদি 0 হয় তাহলে এই ভেক্টরটি কি হবে, সলিনয়েডাল। অতএব এই ভেক্টরটি সলিনয়েডাল। এবার আমরা বি ভেক্টরটা দেখি। হ্যাঁ, ডেল ডট বি ভেক্টর। তাহলে
আমরা ডাইরেক্ট করে ফেলি। হ্যাঁ, এই যে এই লাইন থেকে শুরু করি, আপনারা প্রথম লাইন লিখবেন, তারপরে দ্বিতীয় লাইন। আমি একদম দ্বিতীয় লাইনেই জাস্ট চলে যাচ্ছি। ডেল ডেল এক্স 6xy প্লাস জেড কিউব, তারপর হচ্ছে প্লাস ডেল ডেল ওয়াই 3x² মাইনাস জেড প্লাস ডেল ডেল জেড 3x² মাইনাস কি ওয়াই। এবার আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলি। এক্স করলে কি 6y এক্স, তারপরে কি নাই কিছু, তারপরে এখানে কি জেড আছে, এখানে এখানে ওয়াই থাকলে এখানে কিছুই নাই, 0 0, জেড থাকলে হচ্ছে কি এখানে আছে 3 দুগুণে 6xz প্লাস 6xz। ডিবি ডাইভারজেন্স অফ ভি কি হলো পজিটিভ বা যাই হোক 0 হয়নি, অতএব ভি ভেক্টরটি কি হবে সলিনয়েডাল হবে না। ভি ভেক্টর নট ইকুয়াল সলিনয়েডাল, সলিনয়েডাল নয় লিখি, নয়। ভি ভেক্টর সলিনয়েডাল। ঘূর্ণনশীল বা অঘূর্ণনশীল বের করতে হলে আমাদের কি বের করতে হয়, আমাদেরকে কার্ল বের করতে হয়, অতএব ন্যাবলায়ের সাথে ওই ভেক্টরের ক্রস গুণফল বের করতে হয়। তাহলে আমরা ন্যাবলায়ের সাথে কি করব, প্রথমে এ ভেক্টরের ক্রস গুণফল বের করি, তাই না? এ ভেক্টর ক্রস গুণফল বের করলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এর ক্ষেত্রে কি আছে 2x প্লাস ওয়াই 2x প্লাস ওয়াই 3y প্লাস জেড স্কোয়ার মাইনাস 5z প্লাস এক্স। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের বের করতে হবে। সমান হচ্ছে আই ক্যাপ ইন্টু ডেল ডেল ওয়াই, হ্যাঁ ডেল ডেল ওয়াই মাইনাস 5z প্লাস এক্স মাইনাস 5z প্লাস এক্স মাইনাস ডেল ডেল জেড মাইনাস ডেল ডেল জেড 3y প্লাস জেড স্কোয়ার 3y প্লাস জেড স্কোয়ার, লাইন বাই লাইন করি। হ্যাঁ, মাইনাস জে ক্যাপ ইন্টু মাইনাস জে ক্যাপ ইন্টু কী হবে ডেল ডেল এক্স ডেল এক্স জে ক্যাপ করলে মাইনাস 5z প্লাস এক্স মাইনাস 5z প্লাস এক্স মাইনাস ডেল ডেল জেড মাইনাস ডেল ডেল জেড 2x প্লাস ওয়াই তারপরে প্লাস কে ক্যাপ ইন্টু ডেল কত ডেল ডেল এক্স 3y মাইনাস 3y প্লাস জেড স্কোয়ার 3y প্লাস জেড স্কোয়ার মাইনাস ডেল ডেল ওয়াই 2x প্লাস ওয়াই। এবার আমরা বের করে ফেলি ওয়াই করলে ওয়াই রিলেটেড এখানে কোনো কিছু নাই, 0, এখানে জেড আছে আই ক্যাপ ইন্টু 0 মাইনাস জেডের কি আছে 2z, এক্ষেত্রে 2z, তারপরে মাইনাস জে ক্যাপ ইন্টু এক্স করলে কত 1 0 প্লাস 1 তাহলে হচ্ছে কি 1 মাইনাস জেডের করলে এখানে 0 প্লাস কে ক্যাপ ইন্টু এক্সের ক্ষেত্রে 0, তাই না? এক্সের ক্ষেত্রে 0, ওয়াই এর ক্ষেত্রে কত -1 0 -1, অতএব মাইনাস 2z আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। কোন এটা কি হবে কার্ল কখন অঘূর্ণনশীল হবে, যখন কার্ল ভি এর মান কি হবে 0 হবে, তখন ওই ভেক্টরটি হবে অঘূর্ণনশীল অথবা সংরক্ষণশীল। কিন্তু এইখানে কার্ল এ এর মান কি হলো পজিটিভ বা নেগেটিভ যাই হোক আসলো 0 হয়নি, অতএব এ ভেক্টরটি কি হবে অঘূর্ণনশীল নয়। লিখব আমরা
অঘূর্ণনশীল নয়। এবার আমরা বি এর ক্ষেত্রে আবার সেম কাজটা করব, বি এর ক্ষেত্রে সেমটা বের করব সেমভাবে। হ্যাঁ, বি এর ক্ষেত্রে সেম কার্ল বি এর মান বের করে দেখব যে সেটা কি অঘূর্ণনশীল কি না। কার্ল বি বা ন্যাবলা ক্রস বি এর মান আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এবার হচ্ছে কি বি এর ক্ষেত্রে কি আছে 6xy প্লাস জেড কিউব, 6xy প্লাস জেড কিউব, 3x স্কোয়ার মাইনাস জেড, 3x স্কোয়ার মাইনাস জেড, 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই। এইবার আমরা আবার বের করবো এটা 6xy সমান হচ্ছে আই ক্যাপ ইন্টু ডেল ডেল কীভাবে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল ওয়াই 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ডেল ডেল জেড 3x স্কোয়ার মাইনাস জেড 3x স্কোয়ার মাইনাস জেড, তারপরে মাইনাস জে ক্যাপ ইন্টু ডেল ডেল এক্স 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ডেল কত জে ক্যাপ করলে ডেল ডেল জেড 6xy প্লাস জেড কিউব 6xy প্লাস জেড কিউব। তারপরে আসলো কে ক্যাপের ডেল ডেল এক্স 3x স্কোয়ার মাইনাস জেড মাইনাস ডেল ডেল ওয়াই 6xy প্লাস জেড কিউব। হ্যাঁ, এবার আমরা এটা বের করে ফেলি। এটা হচ্ছে আই ক্যাপ ইন্টু ওয়াই করলে মাইনাস ওয়ান জেড করলে মাইনাসে প্লাস জেড প্লাস ওয়ান ওকে। তারপর হচ্ছে মাইনাস জে ক্যাপের ক্ষেত্রে এক্স করলে 3z স্কোয়ার এখানে মাইনাস 0, তারপর এখানে জেড করলে কত 0 মাইনাস 3z মাইনাসে প্লাস 3z স্কোয়ার সরি এখানে প্লাস 3z স্কোয়ার, এখানে মাইনাস করলে প্লাসে মাইনাসে মাইনাস 3z স্কোয়ার, তারপরে প্লাস কে ক্যাপ ইন্টু এক্স করলে 6x মাইনাস 0 মাইনাস 6x। এইবার দেখো প্লাস মাইনাসে 0, এটা সমান 0 মাইনাস এটাও 0 প্লাস এটাও 0, সবগুলা 0 মিলে 0। অতএব কার্ল বি এর মান কি হলো 0। অতএব কার্ল বি 0 হলে আমরা জানি কি বি ভেক্টরটি কোনো ভেক্টর কার্ল 0 হলে সেই ভেক্টরটি কি অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। তো আমাদের যে ক্লাসটা শেষ হলো এখন। আর ভেক্টরের যা শেখানোর ছিল, যা সিকিউ থিওরি যা আপনাদের দরকার ছিল সব কিছু আমি দিয়ে দিয়েছি। এবার শুধু আপনারা সিকিউ নিয়ে নিশ্চিন্তে থাকেন। সিকিউ এর কখের জন্য ইসাহক স্যারের বই বা লেকচারে যেসব বই আছে, লেকচারে যে বই এটা আছে না, ওই বইয়ের প্রথমে দেখবেন যে ভেক্টরের যেসব স্পেসিফিকেশান আছে না, যে কোনটা কোন ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর কোনটা, তারপরে বিপরীত ভেক্টর কোনটা, সমান ভেক্টর, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, এগুলা দেখবেন।
তারপরে হচ্ছে আর যেগুলো থিওরিগুলো লিখে দিলাম, এই থিওরিগুলো ভালোভাবে মনে রাখবেন, সূত্রগুলো ভালোভাবে মনে রাখবেন। আর ক খ এর জন্য এই যে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এগুলো পড়বেন, তাহলেই ক খ এনাফ। আর গ ঘ তো আমি শেষ করে দিলাম। গ ঘ শুধুমাত্র যেগুলো করে দিলাম না, এইগুলাই যদি বারবার ভালোভাবে করেন তাহলে আপনার ইনশাল্লাহ সব কিছু গ ঘ কভার হয়ে যাবে। আর যদি আপনাদের সবচাইতে বেশি দরকার হচ্ছে প্র্যাকটিস করা, বুঝলেন? তো আপনাদের প্র্যাকটিস করতে হবে। সিকিউ এর জন্য ভালোভাবে টেস্ট পেপারটা সলভ করবেন, বা টেস্ট পেপার যতগুলো আছে কলেজের প্রশ্ন, তারপরে গত 2-3 সালের যেগুলা বোর্ডের প্রশ্ন আসছে সেগুলো দেখবেন সিকিউ এর জন্য। আর এমসিকিউ এর জন্য আমার মনে হয় যে আপনাদের যে গত 2-3 সালে যেগুলো এমসিকিউ আসছে না, ওইগুলাই ঘুরে ফিরে একই সেম প্রশ্নই আসবে আবার এমসিকিউ। তো ওই টাইপের এমসিকিউগুলো আসবে, ওইগুলো আপনি ভালোভাবে পড়বেন, বোর্ড বইটা পড়বেন, মানে বোর্ড প্রশ্নগুলো পড়বেন, তাহলেই এইচএসসি পরীক্ষায় ভেক্টর নিয়ে বা যে কোনো চ্যাপ্টার নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। তো আচ্ছা, এটা আজকের ক্লাসটা এই পর্যন্তই। এরপরে আমরা নিউটনীয় বলবিদ্যা, কাজ শক্তি ও ক্ষমতা আস্তে আস্তে সবগুলো ভিডিও দিয়ে দিব। আপনারা জানাবেন কোন চ্যাপ্টার আগে দিলে ভালো হয়, তাহলে আমার ক্ষেত্রে একটু সুবিধা হবে, আপনারা কোন চ্যাপ্টারটা চাচ্ছেন। তাহলে আজকে আমাদের ভেক্টর শেষ। এবার আপনারা এমসিকিউ আর সিকিউ ধুমায়া প্র্যাকটিস করেন, টেস্ট পেপার সলভ করতে থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।